দর্শক, আমাদের বাংলাদেশে একটা কথা আছে যে ওস্তাদের মায়ের শেষ রাইতে। আর ওস্তাদ আসলে সবসময় সবার সাথে খেলে না, শাম পছন্দ না হলে যারা খেলতে চায় তাদেরকে খেলার স্বাদ মিটাইয়া দেওয়ার মাত্র একটা পদক্ষেপ কাজ করে ফেলছে। মাইরের উপর ওষুধ নাই, ঠান্ডা কথায় কোনো চিরা ভিজবে না, সেইটাই দেখিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি বারবার বলি দর্শক, বিরাট সুখবর, ঐতিহাসিক যুগান্তকারী ঘটনা ঘটে গেছে। এই বীজ পুরোপুরি বপিত হয়ে গেছে। আর একটা ঘটনা ঘটে গেছে, প্রফেসর ইউনূসের অকল্পনীয় রাজনৈতিক চমক। বিশেষ করে এই চমকের মধ্য দিয়ে আওয়ামী লীগের ইহুকালের রাজনীতি শেষ করে দিয়ে গেছেন প্রফেসর ইউনূস। শুধু এটা না, ইউনূসের যে চমক, যেটা আমরা কেউ কল্পনা করিনি, এখন সেটা হচ্ছে। আমাদের টার্গেট কি ভাই? দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ। আর ওই দুর্নীতিমুক্ত বাংলাদেশের জন্য প্রথম পদক্ষেপটা ভাই এই বন্দর দিয়ে দিছে। কেউ থামাইতে পারবেন না। যারা থামাইতে চাবেন তারাই দেশের দুশ্মন ভাই। ভাই এমন বোল্ডোজার চালাবে, দেখবেন ত্রাস সৃষ্টি করে ফেলাবে। অসম্ভব একটি এক্সাইটেড নিউজ আপনাদের সামনে আজকে নিয়ে হাজির হয়েছি। তার নিজের জন্য কিচ্ছু করে নাই, সব জনগণের জন্য। এই 832 ভরি স্বর্ণ সব জনগণের জন্য, তার নিজের কিচ্ছু নাই। এক এক করে ঘটনা বেরিয়ে আসছে। যত নিম্নমানের দুর্নীতি, সেগুলো তো এখন শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের না। শেখ হাসিনা দণ্ড এই সংক্রান্ত 3টা মামলায় 21 বছর, তারপরে জয়, পুতুল এবং ছেলে মেয়ে, তাদের 5 বছর করে দণ্ড হয়েছে। শেষ খেলায় ইউনূসের কাছে যেভাবে হারলেন নরেন্দ্র মোদী। অন্যের জন্য খাদ খুঁড়তে গিয়ে এবার সেই খাদে মির্জা ফখরুল নিজেই পড়ে গেলেন। একটা কথা আছে, অন্যের জন্য খাদ খুঁড়লে নিজেই সেই খাদে প্রিয় দর্শক, বর্তমান রাজনীতির পরিস্থিতিটা কিন্তু অত্যন্ত শোচনীয়, যা আপনারা ইতিমধ্যে জানেন। একটা রাজনৈতিক দল ছিল যেটি মূলত, যদি শেখ হাসিনা পলাতকের পর রাজনীতিতে নির্বাচন দেওয়া হতো তাহলে হয়তো তারা ক্ষমতায় চলে আসতো, কিন্তু জনপ্রিয়তা যত দিন যাচ্ছে ততই যেন হারিয়ে যাচ্ছে তাদের অস্তিত্ব। প্রিয় দর্শক, আপনারা জানেন বর্তমান সময়কে কেন্দ্র করে এখন জামায়াত ইসলামী অনেকটাই মানুষের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে। প্রিয় দর্শক, এখন শুনছি নাকি পিনাকি ভট্টাচার্য দেশে ফিরছে। হ্যাঁ দর্শক, কতটা কার্যকারী বা রাজনৈতিক অঙ্গনের কিছু গুরুত্বপূর্ণ অংশ আপনাদেরকে শেয়ার করব। তার আগে অনুরোধ করবো, যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি, অতি শীঘ্র ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমরা ধারাবাহিকভাবে চলুন ভিডিওগুলো দেখে আসি। প্রফেসর ইউনূসের অকল্পনীয় রাজনৈতিক চমক। বিশেষ করে এই চমকের মধ্য দিয়ে আওয়ামী লীগের ইহুকালের রাজনীতি শেষ করে দিয়ে গেছেন প্রফেসর ইউনূস। আর এটা আওয়ামী লীগ এবং হাসিনা জানে, যার ফলে আওয়ামী লীগের লোকজনের মূল ক্ষোভ, এমনকি জামাতের চাইতে বেশি ক্ষোভ এখন ডক্টর ইউনূসের উপর। একটা সময় আওয়ামী লীগ কিছু হলে জামাত শিবির জিকির করত, কিন্তু না, এবার আওয়ামী লীগের সমস্ত জিকির, সব কিছুর কেন্দ্রবিন্দু ডক্টর ইউনূস। কারণ ডক্টর ইউনূস যা করে গেছেন, যা যাচ্ছেন ইহুকালে, দাজ্জাল আসার আগ পর্যন্ত, এখন দাজ্জালের সহযোগী হিসেবে যদি আওয়ামী লীগের রাজনীতি দাঁড়ায়, দাজ্জাল আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র ক্ষমতা যে নিবে ইমাম মাহাদির হাতে পরাজয়ের আগে, ওই দাজ্জালের পক্ষর শক্তি হিসেবে যদি কিছু সময়ের জন্য এস্টাবলিশ হতে পারে, এছাড়া আওয়ামী লীগের জীবনে আসতে পারবে না। সেই ঘটনা ইউনূস ঘটিয়ে দিচ্ছে। শুধু এটা না, ইউনূসের যে চমক, যেটা আমরা কেউ কল্পনা করিনি, এখন সেটা হচ্ছে। সেই চমকে বিএনপিও ধরা খাচ্ছে। আওয়ামী লীগের সফলতা, আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার সাথে সাথে বিএনপির সফলতা বগলে করে নিয়ে গেছে। এর মানে বিএনপির রাজনীতি বাংলাদেশে আসলে নাই। এখন এটা কিভাবে ইউনূস করেছেন দেখেন। হাসিনার ফাঁসি হবে এত অল্প সময়ের মধ্যে, আপিল টাপিল করতে পারবে না, এমন একটা পরিস্থিতি। এটা কেউ কল্পনা করেছেন? এটা ইউনূস করেছে। এরপরে হাসিনার ফাঁসির রায়ের বিরুদ্ধে বিএনপি অবস্থান নিয়েছে। বিএনপি বলে যে এই কোর্ট তারা বাতিল করবে এবং তারা এই বিচার মানে না। এরপরে তাদের বিরুদ্ধে কোর্ট অফ কন্টেম্প্ট, আদালত অবমাননার মামলা হয়েছে। মজা না? এখন তাদের নির্বাচন করতে পারবে কি পারবে না, এটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এর মানে হাসিনার ভবিষ্যৎ, আওয়ামী লীগের ভবিষ্যতের সাথে বিএনপির ভবিষ্যৎ ওতপ্রোতভাবে জড়িত। ফাঁসির রায় হয় হাসিনার, বিএনপি 2 গ্রুপে মারামারি করে মরে। আওয়ামী লীগের কেউ কিন্তু হাসিনা ফাঁসির রায়ের দিন মারা যায়নি, কিন্তু বিএনপির 2 জন মারা গেছে। এটা একদম বিয়ন্ড রিজনেবল ডাউট যে আওয়ামী লীগের ভবিষ্যৎ ধ্বংসের সাথে বিএনপির ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে। আবার আওয়ামী লীগ নিষিদ্ধের যে সিস্টেমটা, এটা ইউনূস কিভাবে করলেন দেখেছেন? অসাধারণ, চমৎকার সিস্টেমে নিষিদ্ধ করে দিয়েছেন, জনগণের আন্দোলনকে সামনে রেখে। সারা পৃথিবী চুপচাপ, কেউ কিছু বলতে পারছে না। এটা সিরিয়াসলি বিএনপি ঠেকাতে চেয়েছিল, কিন্তু কাজ হয়নি। কেন শেখ হাসিনার ফাঁসির বিরুদ্ধে বিএনপি? কেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে? কেন আওয়ামী লীগকে নির্বাচনী রাজনীতি আনতে চায়, রিফাইন্ড আওয়ামী লীগ চায় বিএনপি? কারণ জানে যে আওয়ামী লীগ না থাকলে বিএনপি খাওয়া নেই। অতএব এগুলো কিছুই হতে দেয়নি। আওয়ামী লীগকে রাজনীতি আসতে দেয়নি, রিফাইন্ড আওয়ামী লীগও না, একদম আওয়ামী লীগ ফ্রি। শেখ হাসিনার ফাঁসির রায়, এই বিষয়টার অগ্রগতি নিয়ে মূলত আলোচনা। ফাঁসির রায় হয়েছে যাতে আওয়ামী লীগের মনোবল একদম ভেঙে পড়েছে। আওয়ামী লীগের মাঠ পর্যায়ে 2-4 জন সমর্থক যারা ছিল তারা একদম হতাশ যে না, শেষ পর্যন্ত হাসিনার ফাঁসির রায় হয়ে গেল, কখন ধরে আনে বলা যায় না। এই আতঙ্কে দিন কাটছে। কারণ হাসিনা মারা গেলেও বাংলাদেশে লাশ আনতে পারবে না, এমন একটা অবস্থা। এই দল করে খিলাফ।
ইউনূস ধীরে ধীরে এই অবস্থা করতে পেরেছেন। এইভাবে হাসিনার আরো অনেক মামলা রায় হচ্ছে, আপনারা জানেন। তাতে সব মিলিয়ে ইউনূস আসলেই অসম্ভবকে সম্ভব করতে পেরেছেন। আরো অনেক কিছু করবেন, সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে ছাড়বেন বাংলাদেশে। এক এক করে ঘটনা বেরিয়ে আসছে। যত নিম্নমানের দুর্নীতি, সেগুলো তো এখন শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের না। আজকেই সেই রায়ের একটি হচ্ছে প্লট দুর্নীতির মামলা। গণহত্যা মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ওটা বুঝলাম যে এটা একটা যুদ্ধ ছিল, সেই যুদ্ধে শেখ হাসিনা পরাজিত হয়েছে। যে পরাজিত হয় তার বিচার হয়, কারণ সে ক্ষমতায় থাকতে বা যুদ্ধে জিততে সে প্রচুর রক্তপাত ঘটিয়েছে। সুতরাং যারা বিজয়ী তারা বিচার করবে, সেটার এক প্রকৃতির। কিন্তু আপনি যদি এখন ওই লকারে সোনা দানা থাকে 832 ভরি, তারপরে ওই যে পূর্বাঞ্চলের প্লটও আপনাকে নিতে হয়, কেমন দেখায় দেখেন। তার এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। আজকে সকালবেলা কি দেখলাম, শেখ হাসিনা দণ্ড, এই সংক্রান্ত 3টা মামলায় 21 বছর, তারপরে জয়, পুতুল এবং ছেলে মেয়ে তাদের 5 বছর করে দণ্ড হয়েছে। প্রতিমন্ত্রী শরীফ তার হয়েছে 18 বছর, অন্যান্য কর্মকর্তাদের হয়েছে। মামলার পর্যবেক্ষণটা খুব ইম্পর্টেন্ট। কি বলছে এই মামলা সম্পর্কে? বলছেন যে সরকারি সম্পত্তি নিজের নামে নিয়ে রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন শেখ হাসিনা। তার মানে শপথ দিয়েছিল তিনি যে রাষ্ট্রের আইন কানুন সম্পত্তি সবকিছু তিনি রক্ষা করবেন, কিন্তু তিনি আমানতটাকে খেয়ানত করেছে। অর্থাৎ ওই সম্পত্তিটা, রাষ্ট্রের যে সম্পত্তি, সেটা নিয়ম বহির্ভূতভাবে তিনি নিজের নামে লিখে দিয়েছেন। তাই বলছে যে রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন শেখ হাসিনা। একই সাথে প্লট নেওয়ার জন্য যে হলফনামা দেওয়া হয়েছিল তাতে নোটারি করা ছিল না বিধায় সেই হলফনামা জাল নথি ছিল বলে রায়ে উল্লেখ করেছে আদালত। একই সাথে প্লট বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে রাজুকের বিধিমালা বা কোনো নিয়ম অনুসরণ করা হয়নি বলেও রায়ের পর্যবেক্ষণে বলেছে আদালত। অর্থাৎ এই দেওয়ার ক্ষেত্রে রাজুকের যে বিধিমালা নিয়ম যেভাবে প্রসেস করতে হয় সেটা কিছু করা হয়নি। এখন এইটা বলেন যে এটা কোনো কথা হলো? শেখ হাসিনা, শেখ রেহানা তার পরিবারের বিরুদ্ধে এই বছরের শুরুতে মোট 6টি মামলা করে দুদক। এই 6টার মধ্যে 3টা আজকে হয়ে গেল, আর 3টা বাকি আছে, ওই যে শেখ রেহানা, ববি আর হচ্ছে টিউলিপের জন্য। এটা খুব ইন্টারেস্টিং, কারণ এখানে টিউলিপ হলো ব্রিটিশ এমপি, তারও মানে দণ্ড হওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। প্লট দুর্নীতির 6 মামলাতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। প্রতিটি মামলারই বিবরণ একই রকম। তো দেখেন এখানে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করে দ্রুত। আমি বারবার বলছি যে এত নিচে নামা উচিত হয়নি, এই প্লট দরকার ছিল না। প্লট উনি তার সরকার বিতরণ করবে অন্যদেরকে, পাবলিককে, মানে তিনি কিভাবে নেন? এটা হয় কোনোদিন? আমাদের মতন গরিব দুঃখী মানুষদেরকে তো দিবে, যাদের এই ঢাকা শহরে আমাদের প্লট কেনার ক্ষমতা নেই। তো তিনি কি করলেন? তিনি নিজের নামেও নিয়ে নিলেন। শেখ হাসিনার কি এই ক্ষমতা নেই? আর তাছাড়াও তো ওনার বক্তব্য কি, যে তিনি আসছেন কোনো কিছু নিতে না, দিতে, তার জীবনটা তিনি উৎসর্গ করছেন। এগুলি তো খুবই নীতি কথা। এখন যদি ওই নীতি কথার সাথে যদি লকারে তার পাওয়া যায় 832 ভরি গহনা, হ্যাঁ সেখানে নৌকা আছে, এগুলো তো স্বর্ণ, তো উপহার পেয়েছেন। উপহার পেলে আপনি পার্টি ফান্ডে দেন, সরকারি ফান্ডে দিয়ে দেন, তা তো দেন নেই, নিজের লকারে রেখে দিচ্ছেন। কত বড় অন্যায়, কত বড় নিম্ন মানের কাজ এটা হয়েছে, এটা কল্পনা করতে পারে। উনি যখন উপহার পান, উনি আওয়ামী লীগের সভা নেত্রী হিসেবে পান, উনি প্রধানমন্ত্রী হিসেবে পান। তার মানে উনি ব্যক্তি না, এখানে প্রতিষ্ঠান। তাহলে তুমি দলকে দাও অথবা সরকারকে দাও, কোনটাই তিনি না দিয়ে ওনার ব্যক্তিগত পকেটে ঢুকেছে। বুঝলেন ওনার মানে চিন্তা চেতনার হাইটটা কি, এটা একটু বোঝার চেষ্টা করেন। আমার এই কথা শুনে অনেক আওয়ামী লীগের নেতা কর্মীরা ক্ষুব্ধ হবেন, কিন্তু এগুলো ভাবেন ভাই, ভাবেন, এখনই ভাবনার সময়। এখন তো ক্ষমতা নেই, আস্তে আস্তে ভাবেন যে কি আপনারা করছেন আর কি করা উচিত ছিল আসলে। দর্শক, অসম্ভব একটি এক্সাইটেড নিউজ আপনাদের সামনে আজকে নিয়ে হাজির হয়েছি। আপনারা হয়তো অবশ্যই ইতিমধ্যে শুনেছেন, শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখা অর্থাৎ মতিঝিলে 2টি লোকার থেকে 832 ভরি সোনা উদ্ধার করা হয়েছে। চিন্তা করতে পেরেছেন? 1 2 3 4 5 6 এরকম না, কিন্তু 832 ভরি সোনা। ধারণা করা হচ্ছে এই সোনাগুলো শেখ হাসিনা, শেখ রেহানা এবং পুতুলের, এই 3 জনের নামে 2টি লোকার থেকে এগুলো উদ্ধার করা হয়েছে। শেখ হাসিনা তার নির্বাচনী হলফনামায় তিনি ঘোষণা দিয়েছিলেন যে তার নামে 2টি লোকার আছে। সেই হলফনামার প্রেক্ষিতে দুদক আদালতে একটি অনুমতি প্রার্থনা করেন যে ওইখানে কি আছে, ওই লোকারের ভিতরে কি আছে সেটি দেখতে হবে। অবশেষে আদালত রায় দেন যে হ্যাঁ এটি দেখা যাবে। তখন দুদক এবং এনবিআর এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি, অগ্রণী ব্যাংকের প্রতিনিধি, এরা গিয়ে ওই লোকারটি ভাঙে। ভাঙার পরে সেখান থেকে একের পর এক স্বর্ণগুলো চকচক চকচক করতে করতে বেরিয়ে আসে। মজার ব্যাপার হচ্ছে
শুধু স্বর্ণই নয়, এখানে সোনার নৌকা, একেবারে সোনা দিয়ে চকচক করা সোনার নৌকা সেখান থেকে উদ্ধার করা হয়েছে। এবং আরো একটি মজার ব্যাপার যেটি, সেটা হচ্ছে সোনার হরিণ উদ্ধার করা হয়েছে। এতদিন আমরা এই যে ছাত্ররা যে আন্দোলন করেছে তাদের কাছে একটি কনসেপ্ট ছিল যে চাকরি মানে সোনার হরিণ। শেখ হাসিনার সময়ে আমরা যারা চাকরির বিভিন্ন সময় আবেদন করেছি, আমরা বলতাম, বন্ধু বান্ধবদের সাথে কথা প্রসঙ্গে বলতাম যে বর্তমানে চাকরির বাজার, চাকরি তো সোনার হরিণ হয়ে গেছে। ঠিকই দেখেন, সেই সোনার হরিণ মানে এত মূল্যবান বস্তু সেটা, যে চাকরিকে আমরা সেই সোনার হরিণের সাথে তুলনা করতাম। আর ঠিক সেই সোনার হরিণ শেখ হাসিনা লোকারের ভিতরে লুকিয়ে রেখেছে, লোকারের ভিতরে রেখেছে। তো চাকরি পাবে কি করে মানুষ? সোনার হরিণ তো সে লোকারে লুকিয়ে রেখেছে। ওই সোনার হরিণ যদি বাইরে ছাড়া থাকতো তাহলে না হয় ছেলেপেলে চাকরি পেত, কিন্তু সে তো ওইটাকে ছাত্রলীগের জন্য, তার সোনার ছেলেদের জন্য ওইখানে লুকিয়ে রেখেছিল লোকারের ভিতরে। পরে ছাত্রলীগকে খুঁজে খুঁজে ওই লোকার থেকে বের করে করে তাদেরকে একটু একটু করে দেওয়া হয়েছে, তারা স্বাবলম্বী হয়েছে, কোটিপতি হয়েছে। এই 832 ভরি সোনার দাম কত জানেন আপনারা? যদি এখন 2,09,000 টাকা করে আজকের রেট, সেই হিসাব যদি করেন তাহলে প্রায় 18 কোটি টাকা মতো আসে। একটু হিসাব করে দেখেন, 18 কোটি টাকা কম বেশি। এই সোনাগুলো কোথা থেকে আসছে? শোনা যাচ্ছে এই স্বর্ণগুলো সব তিনি গিফট পেয়েছেন বিভিন্ন জনের কাছ থেকে। তার গিফট তো মনে করেন যে এই তেলবাজি গিফট আর কি। তো এখানে মজার একটি ঘটনা বলে আমি শেষ করব। তিনি, তার স্বর্ণ থাকতেই পারে, কিন্তু প্রশ্ন আসছে তখন যখন তিনি বারবার বলতেন, প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে ফ্যাত ফ্যাত করে কেঁদে ফেলতেন আর বলতেন, আমি তো আমার নিজের জন্য কিছু করি নাই, আমি তো যা করেছি সব জনগণের জন্য করেছি। তো জনগণের জন্য এই স্বর্ণ কি জনগণের জন্য? ঠিক আছে, জনগণের স্বর্ণ, তাহলে জনগণের ভিতরে ভাগ করে দেওয়া হোক। একটা গল্প দিয়ে শেষ করি। এক এলাকায় একটা মেয়ে তার দুনিয়ার মানে খাটতি কাজ করে বেড়ায় আর কি, অশ্লীল কাজ কাম করে বেড়ায়, রাত বিরাত সে ঘরের বাইরে থাকে, ঠিক মতো বাড়িতে ফেরে না। তো একদিন তার ছোট ভাইটা দেখে যে তার ওই বোন মাজার থেকে, বহু রাত্রে মাজার থেকে ফিরছে। তো বলছে, আপু তুই মাজারে যে কি জন্য মাজারে গেলি এবং সেখানে যে কি চাইলি? তো বলছে, আমি তো আমার নিজের জন্য কিচ্ছু চাই নাই, এই যে আমি এত কিছু করি কি আমি আমার নিজের জন্য করি? আমি মাজারে গিয়ে আল্লাহর কাছে শুধু চাই তোর জন্য একটা দুলাভাই, আমি নিজের জন্য কিচ্ছু চাই না, তোর জন্য একটা দুলাভাই চাই। মা বাবা একসাথে জিজ্ঞাসা করছে যে কি করিস মাজারে যে বা এখানে ওখানে গিয়ে? তো বলে যে, মা আমি আমার নিজের জন্য কিচ্ছু করি না, আমি যা করি সব তোমাদের জন্য একটা জামাই খুঁজে বেড়াচ্ছি। তো শেখ হাসিনা যা করেছে তার নিজের জন্য কিচ্ছু করে নাই, সব জনগণের জন্য। এই 832 ভরি স্বর্ণ সব জনগণের জন্য, তার নিজের কিচ্ছু নাই। আমি তো নিজের জন্য কিছু করি নাই। ফজলুর রহমান সাহেব একটা কথোপকথনে এসে বলতেছে এক জায়গায় যে উনি যা বলছে কারেক্ট বলছে। উনি এখন যেটা বলতে যাচ্ছে যে আমি বিচার কার্যকে অস্বীকার করছি এটা বলবো না বা বলি নাই, আমি বলছি যে আদালতে বিচার হচ্ছে এই আদালতটা ঠিক নাই। কারণ এই আদালতটা শেখ হাসিনার আমলে বা শেখ মুজিবুর রহমান সাহেবের আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হিসাবে আদালতটা গঠিত হয়েছিল, সেখানে আন্তর্জাতিক মানের বিচার হইতো। কারণ আন্তর্জাতিক এই জন্য যে ওইখানে যে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে তখন ওইখানে পাকিস্তান ইনভলভ ছিল, ইন্ডিয়া ইনভলভ ছিল, ইভেন কি আমেরিকাও ইনভলভ ছিল, 7th ফ্লিট পাঠিয়ে দিয়েছিল, সেটা একটা আন্তর্জাতিক বিচার ছিল। কিন্তু শেখ হাসিনাটা তো আন্তর্জাতিক বিচার না, এটা তো আভ্যন্তরীণ বিচার, মানে এটা ইন্টারন্যাশনাল ফ্লাইট না, এটা ডোমেস্টিক ফ্লাইট, উনি বুঝাতে চাইছেন। কাজেই তার বিচার ডোমেস্টিক আদালত হইতে হবে। আমি আদালত নিয়ে প্রশ্ন তুলছি, আমি বিচার নিয়ে কোনো প্রশ্ন তুলি না। আমি চাই হাসিনার বিচার হোক। এখন উনি এই ধরনের কথা বলতেছেন, এখন অনেকেই বলতেছেন উনি এগুলো কেন বলতেছেন? উনি বলতেছেন একটি কারণে, যে উনি শোনা কথা, কিন্তু আমার কথা আমি বিভিন্ন জায়গা থেকে শুনছি ভাই, যে উনি আসলে ইলেকশনে ওনার বিরুদ্ধে যে জামাতের যে প্রার্থী দাঁড়াইছে, যার সম্পর্কে উনি বলেন একটি স্টেশনে মানে একটি কনস্টিটিউন্সির থেকে একটা জায়গা থেকে সে পাস করতে পারবে না জামাতের যে ক্যান্ডিডেট, এটা হলো ফজলুর রহমান সাহেবের ভাষণ। অথচ কিশোরগঞ্জের মানুষের সাথে কথাবার্তা বলে শুনছি ফজলুর রহমান সাহেব পাস করতে পারবে না, পাস করবে জামাতের ওইজন। আমি শুনছি কিশোরগঞ্জের লোকজনই বলতেছে, আমি তো কিশোরগঞ্জে যাই নাই, আমি তো অনেক দূরে বসে আছি, কথা হয়তো সবার সাথেই। জামাতের যে পার্টি, যে প্রার্থী অসম্ভব স্ট্রং, ফজলুর রহমান সাহেব জিততে পারবে না। এখন ফজলুর রহমান সাহেব চাইতেছে যে ভাই এতে সরে যাওয়ার জন্য কি হবো, এমন কিছু করি যেন মামলা হয়ে আমার প্রার্থীটা বাতিল হয়ে যায়, এমন কথা বলা হচ্ছে, বিভিন্ন লোকজন বলতেছে। আসলে এটা সত্যি কিনা আমি জানি না, ফজলু ভাই নিজেই কই থাকতো। ফজলু ভাই কথা কি সত্যি নাকি? মাসি যে কয় হাসান আমি আপনি জানুন, আমি শুনছি মাসি কইতাছে আপনার লাগে পপুলারিটি নাই, আপনার নামে লেগে অনেক ধরনের উল্টাপাল্টা গ্রামে গঞ্জে কথাবার্তা আছে, সামনাবাজিরও কথাবার্তা আছে, শুনলা কথা আমি জানি না ভাই। আমি যদি যাইতাম তাহলে বুঝতে পারতাম যে আসলে আপনার ঘটনাটা কি, আপনার পপুলারিটিটা কতটুকু হেলে। তো যাক, এই যে মামলাটা, এই মামলাটা রোববার দিন শুনানি হইব। ফজলু ভাই কিন্তু ভয় পাচ্ছে না। ফজলু ভাই বলতে যে আবার যদি আদালত যে কোনো সাজাই দেখ, তার মানে উনি আসলে উনার চেয়ে বেশি দোষ কাদের জানেন? এই যারা ওনাকে ইন্টারভিউ করে। আজকে যে ইন্টারভিউটা দেখলাম, উপস্থাপক খুঁচে তারে উত্তেজিত করে।
ফজলু ভাই এটা বুঝে না। ফজলু ভাই মনে করে কি আমার খুব ভালোবাসে এর লেগে আমারটি জানতে চায়, আসলে ওনারা খুঁজায়, এমন এমন প্রশ্ন করে যে ফজলু ভাই খেপা যায় উল্টাপাল্টা কথাবার্তা বলে। কিন্তু একজন এত বড় রাজনীতিবিদের এইভাবে কথা বলা তো কোনোভাবে উচিত না। কারণ আমরা সবাই জানি আদালত অবমাননা করলে এই সাজার কোনো কেউ পার পাইতে পারে না। যদি এটা খুব বড় সাজা হবে না, যদিও হয় 1 বছরের কারাদণ্ড হবে, তো 1 বছরের কারাদণ্ড যদি হয় তত ফজলু ভাই ইলেকশনে চলে গেলো। এখন ওই দুষ্ট ভোটার বলতেছে উনি নাকি এড়িয়ে যেতেছে যে ওরা ইলেকশনটা যেন করতে নয়, কারণ উনি জামাত পাস করবো সবাই করতেছে। ফজলু ভাই ভালো করতে পারবো, যদিও উনি কিন্তু বলেও দিছে যে জামাত যদি তার এখান থেকে একটা সিটে পাস করে, একটা সিটে যদি পাস করতে উনি বিষ খাইব। কত বড় চ্যালেঞ্জ দেখছেন? এরকম চ্যালেঞ্জ কোনোদিন শুনছেন আপনারা? উনি তো আওয়ামী লীগের ভোটগুলো পাওয়ার জন্যই আসলে এই সমস্ত ক্রিয়াকর্ম করতেছে, কথায় কথায় আওয়ামী লীগকে সাপোর্ট করতেছে। এটা তো আমরা বুঝি, এটা খালি উনি না, এই যারা এখন ইলেকশনে নামছে সবাই আওয়ামী লীগের যারা আছে, যারা আওয়ামী লীগের মানে নিশ্চুপ ভোট তাদেরগুলো নেবার জন্য তো এখন সব দলই উঠে পড়ে লাগছে। তো ফজলু ভাই এই ব্যাপারে দোষ দিচ্ছি না, আওয়ামী লীগের ভোট উনি পাইবো কিনা এনে আরেকটা প্রবলেম আছে। ওইখানে আওয়ামী লীগের আরেকজন আছে আমাদের সুইডেন থেকে গেছে, কাদের শেপ করে নাম, ওনার এলাকাতে ওনার লোক ইলেকশন করবো, উনিও পয়সা করে নিয়ে গেছে। এই সুইডেনে ছিল সুইডিশ সিটিজেন প্লাস বাংলাদেশি সিটিজেন, উনি ইলেকশন করতেছে। উনি আওয়ামী লীগের থেকে, মানে আওয়ামী লীগের প্রার্থী, মানে মনে মনে আওয়ামী লীগের প্রার্থী। ইন দ্যাট সেন্স উনি আওয়ামী লীগের সময় চেয়ারম্যান ছিল উপজেলার, বাট কোনো অন্যায় করে না, যার জন্য তার বিরুদ্ধে কোনো রকম মামলা হামলা কিছুই হয় না, লোকজন তারা ভালোবাসে। তার সাথেও কিন্তু ফজলু ভাই আপনার লড়তইব, এবার ফেলা ইজার তার আঙুলের সিফা দিয়া, এবেলাও কিন্তু শক্তিশালী। তারপরে হলো জামাত, তারপরে আপনি এর মধ্যে যদি আপনি সমস্ত পাগলামি চাকলামি করেন তাহলে কেমন নেবো ফজলু ভাই? কত দিই মানুষ ভোট দিব? এই যে আইসা যা ইচ্ছা তাই কইয়া ফেলার মানুষের সম্বন্ধে হঠাৎ করে আদালত সম্বন্ধে কথাবার্তা করলেন, হাসিনার বিচার সম্পর্কে আপনার কোনো করার দরকার আছে? হন এই ইলেকশনের আগে আগে কি লাভ? এগুলো করে পপুলারিটি বাড়বো না পপুলারিটি কমবো? একবার ভাবুন যে দেখি কি সব কথাবার্তা আপনি কইন ফজলু ভাই, যে আপনার লেগে জামাত 500 কোটি টাকা খরচ করবো, আপনি যেন 5টা করতে পারেন। জামাত আপনি পিছনে লাগছে এবং এই সমস্ত মামলা জামাত কইতেছে, হুদাই জামাত থেকে দোষ দেন। আর জামাত 500 কোটি টাকা কইতেছেন, 500 টাকা খরচ করতে আপনার লেগে, মানে আপনার এই ফেল করার লেগে, এই টাকাই তখন লস হইব। আপনি তারা গলায় ধরে না ফজলু ভাই, বিশ্বাস করেন আপনি ধরে না কেন, আপনার এলাকার লোকজনের সাথে অ্যানালাইসিস করে দেখছে জামাত যে এইখানে কে পাস করবো। 500 কোটি তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন এবং কতটা গুরুত্বপূর্ণ ছিল আজকের এই সংবাদটা তা কিন্তু অবশ্যই বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাই।